দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি নাম দিয়েছি সংশয়। তার আগে শুরু করতে চাই এভাবেই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে শত্রুরা, সামনে আরও হত্যার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তার। তিনি বলেছেন, এবারের নির্বাচনে গণতন্ত্রপন্থী ও ধর্মকে ব্যবহারকারী এই দুই শক্তির মধ্যে লড়াই হবে। অন্যদিকে জামায়াত বলছে, গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এমন অবস্থায় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলের নেতা, প্রার্থী ও গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতাদের নিরাপত্তা প্রটোকল দেবে সরকার। এদিকে ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে সেই দিন হবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন। ইনকিলাব মঞ্চ আজকে ঘোষণা দিয়েছে, সোমবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে ইনকিলাব মঞ্চ। বলা হচ্ছিল, নির্বাচন নিয়ে যত শঙ্কা ছিল তফসিল ঘোষণার পর তা কেটে যাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে, শঙ্কা কি আসলে কেটে গেল নাকি নতুন কোনো শঙ্কা তৈরি হলো? মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আনামা খলিল রহমান, ভিপি ইব্রাহিম, সহসভাপতি কেন্দ্রীয় কৃষক দল, রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই ভিপি ইব্রাহিম আপনার কাছে। সেটি হচ্ছে যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে আগামী নির্বাচন হবে গণতন্ত্রপন্থী ও ধর্ম ব্যবহারকারী এই দুই শক্তির মধ্যে। আসলে কোন শক্তি কোন দিকে যাচ্ছে? রাজনীতির যে ডামাডল, রাজনীতির যে সমীকরণ, ঠিক রাজনীতি এখন কোন দিকে মোড় নিচ্ছে? ধন্যবাদ সম্মানিত সহালোচক, শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসলে যে মুহূর্তে আমরা ভালো কিছু নিয়ে বা নির্বাচন নিয়ে আলোচনা করবার কথা, সেই মুহূর্তে আমাদেরকে উদ্বেগ সংশয় নিয়ে কথা বলতে হচ্ছে। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে উসমান হাদির মতো একজন মেধাবী ছাত্রনেতা, যিনি বক্তব্য, বিবৃতি, যার স্লোগান, যার কবিতাবৃত্তি মানুষের হৃদয়কে স্পর্শ করে, তার সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি এটার দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। বিষয়টা হচ্ছে, আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে কথাটি বলেছেন যে গণতন্ত্রের দুই ভাগে বিভক্ত, গণতন্ত্র ব্যবহারকারী পন্থী, এইটা তো মহাসচিব স্যারের কথা না, এটা এখন গ্রামের রিকশাওয়ালা ভাইরাও বলে, আচ্ছা, গ্রামের ক্ষেত মজুরের মানুষও বলে। কারণ ধর্ম ব্যবহারকারীরা এমনভাবে এটাকে প্রচারণা করছে, একটা ভোট দিলে 18 কোটি মানুষের মানে কি বলে যে নিষ্পাপ হয়ে যাবে। জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত কনফার্ম হয়ে যাবে। তারপরে তাদের যে জামাত ইসলামের আমির, খোদ আমির, তিনি নিজে বলেন যে জনগণ ভোট দিক আর না দিক, আমাদের ক্ষমতায় যেতেই হবে। এটা কিভাবে যাবে? ভোট না দিলে তাদের কথাই তো আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। তাদের কর্মকাণ্ড দিয়েই তো আরও আশঙ্কা ঘনীভূত হচ্ছে। আজকে আপনি দেখেন, এর আগে পিআরের নির্বাচন নিয়ে বলা হয়েছে যে তারা বিভিন্নভাবে কথা বলেছে, আবার গণভোট নিয়ে কথা বলেছে, যে একদিনের ভোটের যে প্রায় 3000 কোটি টাকা খরচ হয়, তারা কিন্তু বলেছে 3000 কোটি টাকা তারা দিয়ে দিবে, কিন্তু ভিন্ন একদিনে সেই নির্বাচনটা করার জন্যে। কিন্তু আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করে, আমাদের দেশের দুদক কী করে? তারা কেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে না, এই টাকার উৎস তাদের কোথায়? আইন শৃঙ্খলা বাহিনী কি করে? তারা কেন আমার তো মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী বলি বা নির্বাচনী কার্যক্রম যারা মনিটরিং করবে, রিমোট কন্ট্রোল যাদের হাতে থাকবে, তাদের সাথে জামাত ইসলামের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, এটা আমি সন্দেহ করি। আমি তো জানি না এই সন্দেহ কেন, মানে এই সন্দেহটা হচ্ছে যে তারা অবিরাম বলেই চলেছে। আচ্ছা, তাদের কিন্তু কোনো ক্লান্তি নাই বা মানে নাই, তারা কিন্তু মানে এটাকে সংযত হয়ে বলার চেষ্টা করছে না। গোলাম পরোয়ার কি বলে, কোনো হানকি পানকি, এই যে ল্যাঙ্গুয়েজগুলা, তা একজন জামাতের প্রার্থী ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টরকে যে বলে আমাদের কথায় আসামি ধরতে হবে, আমাদের কথায় আসামি ছাড়তে হবে, এর বাইরে কিছু করবার নাই, এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ, কিন্তু এর জন্য কোনো প্রতিকার হচ্ছে না। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের মেধাবী ছাত্রনেতা হাদির মতো মানুষকে আজকে মৃত্যুর সাথে বা পাঞ্জা লড়তে হচ্ছে। তো এই অবস্থার থেকে আমরা তো মনে করি যে আরও ঘনীভূত হবে। আজকে প্রার্থীরা তো আমার মনে হয় হুমকির মুখে, এবং যারা বিভিন্ন এলাকায়
মানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ তারাও কিন্তু হুমকির মুখে। তাদের এত মানুষকে তারা কিভাবে এই নিরাপত্তা দিবে? আমি তো মনে করি যে নিরাপত্তা দেবার চেয়ে তারা যদি অস্ত্র উদ্ধার করে, তারপরে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, তাহলে তো এইভাবে এই নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় না। তারা সেই দিকে যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড যাকে বোঝায়, সেই লেভেল প্লেয়িং ফিল্ডের দিকে আসবো আপনার কাছে ইব্রাহিম। আবার আসবো, যেতে চাই রেজাল করিম রনি ভাই, আপনি একটু বলবেন যে মানে ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আজকেও ইনকিলাব মঞ্চ ব্রিফিং করেছে যে ওসমান হাদির শেষ নিঃশ্বাস ত্যাগ করলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে এবং তারা খুবই এটা নিয়ে উদ্বিগ্ন আছে। এবং যে প্রশ্নটা আমি করেছিলাম ইব্রাহিম ভাইকে যে গণতন্ত্রপন্থী এবং ধর্ম ব্যবহারকারীর মধ্যে শক্তির মধ্যে লড়াই হবে, তিনি সেই প্রসঙ্গ টানতে গিয়ে সন্দেহের কথা বলেছেন যে যারা নির্বাচন পরিচালনা করবে তাদের সাথে জামাতের কোনো যোগসূত্র আছে কিনা। সব মিলে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এখানে দুইটা ইস্যু, আপনার প্রশ্ন দুইটা বিষয় নিয়ে প্রশ্নের মধ্যে আসছে। একটা হলো ওসমান হাদির বিষয়টা, আরেকটা হলো নির্বাচনে নতুন করে যে পক্ষ প্রতিপক্ষ তৈরি হয়েছে সেই বিষয়টি। তো আমি প্রথমে যদি ওসমান হাদির বিষয়টা বলি, ওসমান হাদির বিষয়টা এটা প্রথমত আমাদের কালেকটিভ রাজনৈতিক ফেইলিওর আকারে আমাদের দেখতে হবে। এখানে সরকার, পুরো রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক দল কেন ফেইলিওর? কারণ আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে আমরা কালেকটিভলি ফেল করেছি। যদি আমরা প্রপারলি আওয়ামী লীগকে ডিল করতে পারতাম তাহলে তো আওয়ামী লীগ আজকে গণহত্যাকারী থেকে গুপ্ত হত্যাকারীতে পরিণত হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগের প্রশ্নটাই অবান্তর হয়ে যেত। কিন্তু তা না করে সমস্ত জায়গায় কাঠামোগতভাবে আওয়ামী লীগকে প্রোটেক্ট করা, রেখে দিয়ে তারপরে আবার আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করা, তার প্রমাণ দেখলাম কি? তার প্রমাণ হলো যে আজকে বাংলাদেশে শুধু হাদির এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরকম মানে শত শত হাদির মতো মানুষ আজকে আতঙ্কিত। তো তার মানে কি? তার মানে এটা যদি আমরা প্রপারলি আওয়ামী লীগকে ডিল করতে পারতাম, আওয়ামী লীগকে যদি আমরা প্রপারলি বিচারের আওতায় আনতে পারতাম সংগঠন হিসাবে, এবং যারা এটাকে রাজনৈতিক মতাদর্শ আকারে এখনও বিশ্বাস করে, একটা ভুল ইডিওলজি বিশ্বাস করে, তাদেরকে যদি আমরা সমাজে কনফিডেন্স দিতে পারতাম, তাদেরকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সক্রিয় করতে পারতাম। কারণ আপনি তো বাংলাদেশে আওয়ামী লীগ যেটা কী করছে, 15-16 বছর বিএনপি জামাত নিধন করার পরিণত হয়েছে কি? তাদের আজকে আপনাদের চলে যেতে হয়েছে। জি, তাই না? তো একই রাজনীতি তো আপনি আওয়ামী লীগের সাথে করবেন না। আপনি বিজয়ী এবং পরাজয়ীর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো মোরাল স্ট্রেন্থের। আপনি যদি আওয়ামী লীগকে হরে ধরে মামলা দেন, আপনিও যদি আওয়ামী লীগের জমি কেড়ে নেন, আপনিও যদি আওয়ামী লীগকে নিয়ে একটা বাণিজ্য শুরু করেন, তাকে প্রপারলি বিচার না করে তাকে ভিকটিম বানান, তাহলে কি হয়? ভিকটিম বিকাম কিলার্স। এটা কমন প্র্যাকটিস। এটা সেই ইহুদি, আপনার ইসরায়েলের সে কমন আপনার লজিক একই জায়গায় একইভাবে ফাংশন করে। ফলে আওয়ামী লীগকে ভিকটিম বানানোর এই প্রক্রিয়াটা কীভাবে শুরু হইল? তার মানে ক্ষমতার ভিতরে যারা ছিল তারা এটা করেছে প্রোটেকশন দেওয়ার নাম করে। তো ফলে এই একটা ইস্যু, তার মানে ওসমান হাদির এই ইস্যু। এখন এর পরবর্তী সময়ে ওসমান হাদির এই ফেলোর, এটা কালেকটিভ ফেলোর, যেখানে সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করা দরকার, সম্মিলিতভাবে আমাদের সচেতন হওয়া দরকার। তা না করে এইটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একটা দল ব্যবহার করা শুরু করে দিল ফ্রম ভেরি ইমিডিয়েট। 10 মিনিটের মধ্যে, 5 মিনিট, 15 মিনিটের মধ্যে আরেক রাজনৈতিক দলকে ট্রিগার করা শুরু করে দিল, তাদের নিরপেক্ষ মেধাবী সংগঠনগুলো। তো তারপরে দেখা গেল কি, যে এই ঘটনাটা তো আরও নানা ডালপালা এখন মিলতেছে, ভিতরে অনেক তথ্য অনেক রকমভাবে বের হয়ে আসতেছে। কিন্তু বাই দিস টাইমে আপনি যে পলিটিক্সটা করলেন বিনা তদন্তে, বিনাভাবে, এরকম একটা দুঃখজনক ঘটনা, ন্যাক্কারজনক ঘটনার আরও ন্যাক্কারজনক রাজনীতি যে আপনি করলেন, করার মধ্য দিয়ে আপনি যে একটা আওয়ামী লীগ সেই প্রমাণিত করলেন। কারণ আওয়ামী লীগ এটাই করতো। আপনার বিগত 15 বছর কি ঘটনা যাই ঘটুক, আগুন সন্ত্রাস, সে নিজে এগুলি করতো। তারপরে সে সন্ত্রাসী, জঙ্গি, রাজাকার, কোনো র্যাটরিক্স নাই যেটা প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ ব্যবহার না করছে। একইভাবে আপনি ওসমান হাদির ঘটনা, যেখানে সারা বাংলাদেশের মানুষ আজকে আমরা বিক্ষুব্ধ, আমরা অনেকে তো কথা বলার ভাষা হারাই ফেলছে, সেইখানে আপনি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে একটা টুলস আকারে আপনি এটা হাজির করার মধ্য দিয়ে আসলে আপনি এগুলি কোনো কিছুই মিন করেন না। আওয়ামী লীগ যেরকম 71 মুক্তিযুদ্ধের সাথে এগুলি কোনো কিছুই মিন করতো না, আপনি জুলাইয়ের কোনো কিছু মিন করেন না। যদি মিন করতেন, এরকম ন্যাক্কারজনক ঘটনার ন্যাক্কারজনক বয়ান নির্মাণ করতেন না। ন্যাক্কারজনক ঘটনা ঘটানো যদি জঘন্য কাজ হয়, এর জঘন্যতার মাত্রা যদি হয় 1 ডিগ্রি, এবং জঘন্য ঘটনাকে নিয়ে ন্যারেটিভ পলিটিক্স করা, তার প্রতিপক্ষকে ব্লেম করা, সেইটার জঘন্যতার মাত্রা হলো 100 ডিগ্রি। কেন?
কেন 100 ডিগ্রি? না, না, কারণ বিরতির হলো- পরে সে Right. বাকিটা শুনি। আচ্ছা, তারপর দ্বিতীয় পয়েন্টে যেটা বলেন এখানে এটা বিরতির পরে শুনতে হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম সংশয় নিয়ে। আমি আবারও যেতে চাই রেজাউল করিম রনি আপনার কাছে। সেটা হচ্ছে, বিরতির আগে আপনি শেষ করেছিলেন গণতন্ত্রপন্থী এবং ধর্ম ব্যবহারকারী, এই বিষয়ে আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তো এই দ্বিতীয় পয়েন্ট এটা দেখেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলেছেন। উনি ধর্মপন্থী বলেছেন, কেউ কেউ এটাকে ইসলামপন্থী বনাম আপনার গণতন্ত্রীপন্থী এভাবে ভাগ করে। আমি এটা এইভাবে দেখতে চাই না, আমি এটা অন্যভাবে দেখতে চাই। সেটা হলো, ধরেন এখানে যাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, কেউ কিন্তু ইসলামপন্থী বা ধর্মপন্থী, বা ধর্ম বলতে যদি ইসলাম বোঝান, ইসলামপন্থী রাজনীতি করে না। যেটা তারা করে সেটা হলো মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করে। একটা হলো মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স, আর একটা হলো ইসলামী রাজনীতি। ধর্মের সাথে একটা রাজনীতির সম্পর্ক আছে, পৃথিবীর প্রত্যেকটা কমিউনিটি থাকে। আচ্ছা, বিখ্যাত লেখক আশিস নন্দী বলছে, যারা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করতে চায় তারা না বুঝে ধর্ম, না বুঝে রাজনীতি। কিন্তু পৃথিবীতে কোনো স্টেটই, মডার্ন স্টেট ধর্ম রাষ্ট্র না। কোনো না কোনোভাবে সেকুলার স্টেট। ইভেন আফগানিস্তানও যখন সে তার পররাষ্ট্র নীতি কায়েম করবে আমেরিকার সাথে, হ্যাঁ, সে কিন্তু তখন তার শরিয়া কোডের বাইরে এই সমস্ত তাকে ডিল করতে হবে অনেক কিছু তাকে। হ্যাঁ, সেটার জন্য স্যার সে তার মতো করে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সে করবে, না হলে সে করবে না কূটনীতি। দুইটার একটা। ফলে আপনি রাষ্ট্র আকারে হয় আইসোলেটেডভাবে ফাংশন করবেন, অথবা আপনি একটা গ্লোবাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি ফাংশন করেন রাষ্ট্র আকারে, আপনাকে বাই ডেফিনেশন রাষ্ট্র ইটসেলফ আ সেকুলার ফেনোমেনা, ধর্মরাষ্ট্র হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আফগানিস্তানের কেসটা আলাদা, কারণ তারা একটা বিপ্লব করছে, সশস্ত্র বিপ্লব করছে, করে সে আলাদা করতে পারে। কিন্তু এর বাইরে আমি বলছি মডার্ন স্টেট ফর্মের মধ্যে যদি থাকেন, ফলে ধর্মরাষ্ট্রের কোনো সুযোগ নেই। ফলে এখন যারা ইসলাম কায়েম করবে বলে তারা ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করতে যাচ্ছে, বা ধর্মের জন্য আলাদা একটা ভোট বক্স তারা করতে চাচ্ছে, হ্যাঁ, করার মধ্যে দিয়ে তারা ধর্মের এমন এমন বয়ান হাজির করতেছে। ধরেন আজকে যদি বাংলাদেশ, সাপোজ এই সরকারটা যদি একটা শরিয়া সরকার হইতো, তাহলে যারা ধর্মের ভিত্তিতে এইভাবে রাষ্ট্রকে ভাগ করতে চাচ্ছে, ধরেন এখন যদি শরিয়া সরকার থাকতো, এই সমস্ত রাজনৈতিক নেতাকর্মীরা, হ্যাঁ, জামাত ইসলামের রাজনৈতিক নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ইসলাম বিষয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছে, অর্ধেকের বেশি লোকের ফাঁসির আদেশ হইতো, ফাঁসির রায় হইতো, ইসলামী শরিয়া কায়েম হলে পড়া। আচ্ছা, মানে তাহলে তারা কী রকম ইসলাম কায়েম করবে, তাহলে তারা কী রকম শরিয়া কায়েম করবে, এটা থেকেই বোঝা যায়। ফলে তারা আবার দেখেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাতেও আছে, শরিয়াতেও আছে, গণতন্ত্রে আছে, সেকুলারিজম আছে, নাই কিসে। এটাই হলো টোটালিটেরিয়ানিজমের বৈশিষ্ট্য। আওয়ামী লীগ কিসে ছিল না? আওয়ামী লীগ কখনো বলছে, হাসিনা কোনোদিন বলছে যে আমি স্বৈরাচার আজীবন ক্ষমতায় থাকবো? সে বলছে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমাকে ক্ষমতায় রাখতে হবে। একটা লোক ভোট দেয় নাই, সে বলছে জনগণকে ধন্যবাদ আমাকে নির্বাচিত করায়। তার মানে সে গণতন্ত্র কায়েম মানে গণতন্ত্রও নিয়ে নিবে, ধর্মও নিয়ে নিবে, তারপর সে কমই জননী উপাধিও নিয়ে নিবে, আচ্ছা, সব নিয়ে নিবে। মুক্তিযুদ্ধের সাথে না তো আছেই, সব যে নিয়ে নেওয়া, এইটাই হলো। এই জন্য আমরা বলছি, তাহলে পার্থক্যটা কোথায় আওয়ামী লীগ জামায়াতের মধ্যে? আওয়ামী লীগ আমাদের মধ্যে এসেনশিয়ালি কোনো পার্থক্য নাই। একটা পার্থক্য আছে, এটা হলো আওয়ামী লীগ এবং জামাতের সম্পর্কটা, এটাকে আমি বলি সতীনের সক্ষতা। কীরকম? আওয়ামী লীগ জামাতের মতো সুসংগঠিত হইতে চাইছে সারা জীবন, সুশৃঙ্খল হইতে চাইছে, আর জামাত আওয়ামী লীগের মতো সর্বব্যাপী হইতে চায়। এই জন্য দেখবেন তার জনপ্রিয়তা যদি ধরেন 10 হাত থাকে, এটাকে সে 40 হাত দেখায়। 40 হাত দেখানোর জন্য কি করতে হয়? তাকে লক্ষ লক্ষ বট আইডি পালতে হয়, বট আইডি দিয়ে তার জনপ্রিয়তা বাড়াইতে হয়। ফলে আমি বলতেছি, এই যে কৃত্রিম হাইপ তৈরি করা, কৃত্রিম জনজাগরণ তৈরি করা, এই কৃত্রিমতার মধ্যে দিয়ে যেটা হয় সেটা হলো আপনি নিজের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছেন। ফলে জামাত ইসলামের যারা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছে, অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ আছে, আমি হোলসেল তাদের ক্রিটিক করতে চাই না, কিন্তু আমি বলতেছি আপনারা এই যে পপুলিজমের পদ্ধতিটা নিচ্ছেন, যখন যেমন তখন তেমন যে শাস্তি দিন, এতে করে আপনারা দিন দিন হাসির পাত্র হয়ে উঠছেন। আমি যেটা একটু ইব্রাহিম ভাই আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে নির্বাচনের নিয়ে সংখ্যা নিয়ে অনেক কথাবার্তা ছিল, যে তফসিল ঘোষণার পর এইসব সংখ্যা কেটে যাবে। তফসিল ঘোষণার পর সংখ্যা কি আসলে কেটে গেছে, নাকি আবার নতুন করে কোনো সংখ্যা তৈরি হয়েছে? এখন তো নতুন করে সংখ্যা তৈরি হয়েছে। মানুষ এই যে এই ঘটনাটাকে নিয়ে, উসমান হাদির ঘটনাটাকে নিয়ে মানুষ তো নানাভাবে এটার ব্যাখ্যা করছে। জি, আর সরকার তো কার্যকরী পদক্ষেপ নিতে পারতেছে না। তারা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে তো গ্রেপ্তার করতে পারলো না। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে নিয়ে তারপর এটা বের করা দরকার। দুজনকে শনাক্ত হয়েছে, সন্দেহভাজন 3 জন। হ্যাঁ, কিন্তু আবার তো শোনা যায় কেউ কেউ নাকি ভারতেও পালিয়ে গেছে।
এই যে অবস্থাটা, জি। এখানে আজকে জুলকারনাইন সাহেব যেভাবে কথা বলেছে, সে তো উনি তো স্পষ্টভাবেই বলেছে এর পিছনে কারা, সেই শিশির মনিরের নাম এসেছে, এইভাবে এটা ওই ৮ আসনের যে জামাতের প্রার্থী ওনারও নাম এসেছে। এগুলো তো তলিয়ে দেখা দরকার, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হয় না? এখানে দুর্বলতাটা কোথায়? আজকে কিভাবে ব্লেম গেমের মধ্যে এখানে মির্জা আব্বাস সাহেবের নাম নিয়ে আসা হয়েছে, এখানে বিএনপিকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে এটার জন্য তো তাদেরকে একটা প্রতিপক্ষকে যদি এইভাবে ঘায়েল করার প্রবণতা থাকে, তাহলে তো অন্য পক্ষ এইভাবে ঘায়েল করে, তাহলে তার পরিবেশটা থাকবে না, তাহলে তো অটোমেটিক্যালি এখানে সহিংসতা চলে আসবে। তো এই জন্যে বর্তমান সরকারের যা করণীয় আমি মনে করি হয় তারা ব্যর্থ হয়েছে অথবা করতে পারে নাই। আর আমি এখনও আশঙ্কা করছি এই একটা দুর্বল সরকার, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা দুর্বল সরকার। অতীতে যে মানে তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি, যে সরকারগুলো নিরপেক্ষ সরকার এসেছে, সেখানে সেনাবাহিনীর একটা ভালো ভূমিকা থেকেছে এবং সেনাবাহিনী অস্ত্রোদ্ধার 111-এ দেখেন আপনি, সেনাবাহিনীর কি ভূমিকা এখন নেই নাকি? এখন কই দৃশ্যমান ভূমিকা কই, বরং তারা 526 জন না 626 জনকে পলায়ন করতে সাহায্য করেছে। আবার বলা হয় তাদেরকে বিচার আওতায় না হবে। এগুলোর মধ্যে তো মানুষ এখন মনে করে জামাতি কেরামতি ঢুকে গেছে। আচ্ছা, তো জামাতি কেরামতিরা এরা একবার কয় আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আবার বলে ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করব। এরা তো 5 তারিখের পরে কি বলে আর না বলে এরা একা একা বড় হইতে চাইতেছে এবং সেটা গোপনে বড় হইতে চাইতেছে। এবং তাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে এখন যারা একটু ইন্টেলেকচুয়াল পারসন, তারা কিন্তু দ্বিধান্বিত, এবং শুধু দ্বিধান্বিত না, শঙ্কিত। তো এই অবস্থার থেকে তো এই সরকারের যে ভূমিকা নেওয়া উচিত, আমি এখনও বলছি তার দ্বার কাজ দিয়ে ওরা নেয়। এরা আমার মনে হচ্ছে দর্শকের ভূমিকা পালন করছে, করা উচিত বা মানে করবে, এই সকল কথা বলে এরা এড়িয়ে যাচ্ছে। কেন এখন এই পরিবেশটার জন্য যা করা দরকার, এখনও কিন্তু আপনি 5 তারিখের যে 5ই আগস্টের যে সকল জায়গায় অস্ত্র লুট হয়েছে, অনেক থানা লুট হয়েছে, সেই অস্ত্রগুলোকে কিন্তু এখনও উদ্ধার করা হয় নাই। কেন উদ্ধার করা হয় নাই? এর পিছনে দুরভিসন্ধিটা কী? অনেক রসিকজনেরা বলে যে এই সরকারের আয়োজন হচ্ছে জামাতিকে ক্ষমতায় আনার একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেই রুটম্যাপেই এই সরকার হাঁটছে। বিতর্কের কথা আমি বলতে পারবো না। ইব্রাহিম ভাই, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতির হচ্ছে, ফিরছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিল্ম আমাদের আলোচনা, আমরা কথা বলছিলাম সংশয় নিয়ে। যেতে চাই আনোমা খলিল রহমান পিপি ইব্রাহিম আপনার কাছে। সেটি হচ্ছে যে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক নেতা এবং জুলাই গণভ্যুত্থানের প্রথম সারির নেতাদের নিরাপত্তা প্রোটোকল দিবে সরকার, মানে এইটা কি সম্ভব? মানে কতজনকে কিভাবে দিবে? আজকে তো এটা এই ঘোষণা আসছে। এই সরকার কিন্তু অনেক কথাই বলেছে, কোনটা সম্ভব হয়েছে? ডক্টর ইউনূস সাহেব বলল দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবে। তারপরে প্রচুর আসতেছে, বিদেশি উদ্যোক্তারা আসতেছে। কোথায় তারা? আজকে মাথাপিছু ঋণের পরিমাণ তো অনেক বেশি। তো ডক্টর ইউনূস সাহেব, এই দেশে যদি লজ্জার ভ্যাকসিন থাকতো, তাহলে আমি অনুরোধ করতাম যে ওনাকে একটা লজ্জার ভ্যাকসিন দেওয়া। উনি নির্লজ্জ হয়ে গেছে, যার কারণে এই সকল কথা বলতে। কিভাবে সম্ভব আপনার প্রার্থীদের এইভাবেই করবে? আমি তো মনে করি যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুচ্ছে। একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এরা তো সেই দিকে যাচ্ছে না, জেনেও তো এরা মানে এমন কাজ করছে যেটা জাতি এখন লজ্জা পাচ্ছে এদের কর্মকাণ্ডে। এখানে যেটা হওয়া উচিত, যেই অস্ত্রগুলো লুট হয়েছে, যেই সন্ত্রাসীরা এখনও দাপড়িয়ে বেড়াচ্ছে, হাদির মতো একজনকে আজকে আমাদের আফসোস করতে হবে কেন? আমরা যদি আগের থেকে সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো কি করে, ডিজিএফআই, এনএসআই, তারা কি করে, যদি আজকে হাদিকে যদি আগে যদি ইয়ের মধ্যে আনা হইতো, এরকম সম্ভাবনা থাকতো, তাকে তাহলে প্রোটেকশন কেন দিল না? তারা কিভাবে প্রোটেকশন দিবে? আমরা একটা ভীষণ মানে চক্করের মধ্যে পড়ে গেছি। কারণ আপনাকে একটা দিন মনে রাখতে হবে, আপনিও তো রাজনৈতিক দলের নেতা, আপনিও তো প্রোটেকশন পাবেন তাহলে নাকি? না, প্রোটেকশন কি প্রোটেকশন দিবে? প্রোটেকশন দিয়ে কি মানুষকে আপনি করতে পারবেন? আমি তো মনে করি যে প্রোটেকশন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আপনার চোখের সামনে সন্ত্রাসীরা ঘুরবে, দাপড়িয়ে বেড়াবে, অস্ত্র লুট হবে, তাদেরকে আপনি কিছু করবেন না আর বলবেন যে আপনি প্রোটেকশন দিবেন। এটি কি? এটা একটা ফালতু কথা আমি মনে করি। তো আমি যেটা দৃঢ়ভাবে বলতে চাই, এই সরকারের উচিত একটা
সুষ্ঠু নির্বাচনের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড সহ যা যা করা দরকার এখনই করা উচিত। তাহলে সামনে দিন যাবে, আমি আজকের এই আপনার এই টক শোতে বলে গেলাম, পরবর্তী কথা বলার সুযোগ পাবো কিনা জানি না, এই দিন যাবে হত্যাকাণ্ড বাড়বে, হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং পরিণতি কি হবে এই সরকারের, এরা যদি এটা অনুমান না করে, এরা যদি মনে করে যে জামাতের ক্ষমতায় এনে তারপরে তারা তাদের সেফ এক্সিট নিবে, এদেশের মানুষ এত বোকা না। শেখ হাসিনা কিন্তু সেফ এক্সিট নিছে, কিন্তু কিভাবে? নির্লজ্জভাবে। এবং এটা পৃথিবীর ইতিহাসেরও কিন্তু একটা ইতিহাস হয়ে রয়েছে যে সে মানে পলায়ন করেছে। সুতরাং এই সরকার এরকমটা হোক, এটা আমরা চাই না। তাদের আরও শক্ত হওয়া উচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালীভাবে মাঠে নামানো উচিত, অস্ত্র উদ্ধার করা উচিত, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা উচিত। জি, রেজাউল করিম রনি, ইব্রাহিম ভাই আবারও হাদির কথা আনলেন। ওসমান হাদিকে আসলে যেভাবে গুলি করা হয়েছে, বলা হচ্ছে যে হাদির সাথে যারা চলাফেরা করেছে, তার ক্যাম্পেইনে ছিল, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। সেই সঙ্গে এদিকে আবার জুলকারনাইন সাহেবের ফেসবুক স্ট্যাটাস বলছে ভিন্ন কথা। সব মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে আসলে যোগসূত্রটা কোথায়, কিভাবে? এইটা ধরেন মানে তার অনুপ্রবেশকারী বলা ভালো, মানে তারা হাদির সঙ্গী আচ্ছা হিসাবে দীর্ঘদিন যাবৎ ছিল তা না বলে অনুপ্রবেশকারী বলা ভালো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি তুলেছেন। এবং অনুপ্রবেশকারী এরকম ছাত্রলীগের পোস্টেড নেতা, তারপরে এইভাবে ক্রিমিনাল, তার জেল থেকে বের হওয়া, সদ্য জামিন পাওয়া, এবং সেটা আপনার এবং জুলকারনাইন সাহেবের স্ট্যাটাসের কথা বলেন, উনি দেখাচ্ছে যে জামাতের যে নির্বাচনী প্রার্থী ৮ আসনের এবং তাদের সেলিব্রিটি আইনজীবী, ওনাদের কি একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং ওনাদের মাধ্যমেই এখানে আসছে তারা। যদি এটা নাও হয়, অন্যদিক থেকে যদি দেখেন, ধরেন ৫ তারিখের আগে আজকে যারা ধরেন প্রচণ্ড চিৎকার করছে জুলাই জুলাই বলে, বিলাপ করছে, ৫ তারিখের আগে এদেরকে আপনি চিনতেন? এদেরকে আপনি দেখছেন? তো এখন তারা বলতেছে কৌশল আকারে তারা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। তো কৌশল আকারে ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকার কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আজকে ছাত্রলীগ যেহেতু বিপদে, তো সেই কারণে ছাত্রলীগের কেউ যদি এসে এখানে অনুপ্রবেশ করে, তো ওরা তো নিজেরাই কনফিউজড হয়ে যায়। ওরা মনে করে ওরাও টেকনিক্যালি কৌশল আকারে ছাত্রলীগ করছে, ফলে কোনটা জেনুইন ছাত্রলীগ আর কোনটা ওদের বন্ধু কৌশলী ছাত্রলীগ, এই দুইটা তো গোলায় ফেলতেছে তারা। ফলে এখানে ঢুকে যাচ্ছে রিয়েল সন্ত্রাসী ছাত্রলীগও। তো এই যে মুনাফিকির যে পরিণতি, এইটার আমি মনে করি একটা বলি হলো, মানে একটা জ্বলন্ত উদাহরণ হলো ওসমান হাদি। কারণ আপনার এই ছেলেটা একদম ব্যাকগ্রাউন্ড জানতো না, শুনতো না, কিন্তু ও এত ঘনিষ্ঠ হয়ে গেল, বা ইনকিলাব কালচার সেন্টার যাতায়াত শুরু হয়ে গেল, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কেউ জানতো না, চেক করতো না, এটা হওয়ার কথা না। কিন্তু জানার পরেও, ছাত্রলীগ জানার পরেও অ্যালাউ যে করছে, কারণ এটা তাদের স্ট্র্যাটেজির পার্ট আকারে অ্যালাউ করতে হয়েছে, কারণ এদের অনেক বন্ধুবান্ধবী তো ছাত্রলীগ আকারে ছিল। ফলে এই যে আমি বলতেছি, যখন পজিশন, পলিটিক্সে গুরুত্বপূর্ণ কি, পজিশন ম্যাটার। কিন্তু আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ হয়ে যাবেন, তারপরে আপনার আন্দোলনের সময় আন্দোলনকারী হয়ে যাবেন, তারপরে বিএনপি জামাত হয়ে যাবেন। এই যে জলীয় স্বভাব, এইটা চরিত্র নষ্ট করে দেয়, এটা জাতির চরিত্র গঠনেও সমস্যা তৈরি করে। ফলে এখানে খুবই গুরুত্বপূর্ণ লেসন হলো যে এই যে লোকগুলো যে ঢুকতে পারলো, এই কিলাররা, সেটা জানলেও কি আপনি ঠেকাইতে পারতেন? আপনার কৌশল কি বলে? আপনার কৌশল আকারে তো ঠেকাইতে পারবেন না আপনি, কারণ আপনার কৌশল ছিল যে ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা। তো ফলে কেউ ছাত্রলীগ থেকে যদি আপনার সংগঠনে আসে, আপনি তো ওয়েলকাম করবেন আপনার স্ট্র্যাটেজির কারণে, আপনার কৌশলের কারণে। এই জন্য নীতির চেয়ে আপনি কৌশল যখন গুরুত্ব দিবেন, আপনি পরাজিত হবেন। শুধু পরাজিত হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। ফলে আজকে ওসমান হাদির এই পরিণতির জন্য আমি মনে করি এই মুনাফিকের রাজনীতি নীতিও একটা দায়ী। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আপনার পজিশন ঠিক রাখবেন, আপনি আপনার চরিত্র, আপনি আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ করছি, জামাত করলে জামাত, বিএনপি করলে বিএনপি, রাজনীতির যে মানে যে এটা আস্থার সম্পর্ক নষ্ট করে দেয়। আচ্ছা, আপনার শুনে অন্য দল করা, আওয়ামী লীগ করাটা তো অপরাধ না, অন্যায় হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আওয়ামী লীগ করা মানেই অপরাধী না। অপরাধ যে করছে, যে গুম খুনের সাথে জড়িত হয়েছে বা জুলাই গণঅভ্যুত্থানে হত্যার সাথে জড়িত, সে অপরাধী, সেই জায়গাটায় কাজ তাকে বিচার করতে হবে। বিচার করে যেই ভুল ইডিওলজি বিশ্বাস করে তাকে তো পলিটিক্যাল, আওয়ামী লীগ কি আপনার, আওয়ামী লীগ বারবার বলছে আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, ঘনিষ্ঠ শত্রু, আপনার ভাই, আমার ভাই, আমাদের পরিবারের অংশ। তাহলে এটা কি করবেন আপনি? ইলিমিনেট করবেন? নো, এটাকে রিকনসিলিয়েশন করতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রস্তাব আওয়ামী লীগ ক্ষমতা থাকতে থেকে আমরা বলতেছি, কিন্তু তা না। আপনারা ঠিক
আওয়ামী লীগ যে রাজনীতি করতো। আপনার 5 আগস্ট পরবর্তী শুরুতে কিন্তু রিকনসিলিয়েশনের কথা আমি বারবার আসছিল বলছি, বারবার। জি, কারণ আমি জানি এই জায়গাটা আপনি আপনার ভাইকে কি আপনি মেরে ফেলবেন আওয়ামী লীগ করার কারণে? পারবেন না। পারবেন না। তাহলে আপনার এই ইন্টিমেট এনিমিকে ডিল করতে হয় অলওয়েজ রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, এবং অপরাধীকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচারিক প্রক্রিয়া এবং বিচার সেটা তার অধিকার নিশ্চিত জি, করতে হবে। রনি ভাই, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। ফিরলাম আমাদের নিয়মিত আয়োজন। এখন প্রকাশ্যে আমরা কথা বলছিলাম সংশয় নিয়ে, যেতে চাই আনোয়ার খলিল রহমান ভিপি ইব্রাহিম আপনার কাছে। সেটি হচ্ছে যে নির্বাচন ঘিরে একদিকে চোরা গোপ্তা হামলার শঙ্কা করছে নির্বাচন কমিশন, অন্যদিকে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করছে নির্বাচন কমিশন। মানে বক্তব্য সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক, কারণ তারা তো দৃশ্যমান কিছু করতে পারতেছে না। তারপরে যে কথাটা আসে এটা শুধু মানুষকে শোনানোর জন্যে মিডিয়ার সামনে এসে কথাবার্তাগুলো বলে, জনগণ দেখে, এবং জনগণও কিন্তু এগুলো নিয়ে এখন মন্তব্য করে। তারা বুঝে কিভাবে এই মানে এইটা তাদের তো কোনো প্রস্তুতিই নেই। আমি বলবো নির্বাচনের কোনো প্রস্তুতিই নেই। ক্যালকুলেটিভ ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি করে সেরকম প্রস্তুতি থাকতে পারে, ওটা আগের রাতে করা যায়, যেটা 2008-এর নির্বাচনে হয়েছে। আমরা 18 নির্বাচন দেখেছি, 14 নির্বাচন দেখেছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছে এই নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানে ইতিহাস হয়ে থাকবে নির্বাচনটা। ইতিহাস হবে, এটা আমি মানে স্বীকার করি, কিন্তু অবাধ সুষ্ঠু হবে কিনা আমরা এটা এখনই মন্তব্য করতে পারবো না। আমরা তাদের কার্যক্রম দেখে এই করব। ইতিহাস দুইভাবেই হয়, ভালোভাবেও হয়, আবার মানে খারাপভাবেও হয়। সুতরাং ইতিহাস কোনভাবে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো মানে সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি দেখেন 2008-এর নির্বাচন আমরা দেখেছি। 2008-এর নির্বাচনটা ছিল আসন কাটাকাটি করে, কেটে ছিটে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা আওয়ামী লীগের মিলিয়ে তারপরে তারা একটা ইঞ্জিনিয়ারিং করে সেখানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো। জি, 14 নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। 18 নির্বাচনে দিনের ভোট রাতে হলো। 24-এর নির্বাচনে তো আপনারা সবই দেখলেন, আমরা দেখলাম, দেশবাসী দেখলো। তো এখন তারা যে কথা বলে, কিন্তু তাদের তো সেই প্রক্রিয়ায় তো এটা মনে হয় না যে তারা ভালো কিছু করবে। জি জি, ইব্রাহিম ভাই, আমি যেতে চাই রনি ভাই, আপনি কোনো মানে ইব্রাহিম ভাই আসলে এবারও নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছেন। আমি শুরু থেকে আশঙ্কার কথা বলি। আপনি জি, হ্যাঁ, শুরু থেকে বলতেছি, এখনো বলি, এবং সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন, দেখেন আমরা জামাতের অনেক সমালোচনা করি, বিএনপির অনেক সমালোচনা করি। 5 তারিখের পরে বিএনপি, জামাত এবং এনসিপির আপনাদের যে রাজনীতি করার কথা ছিল আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন না করে আপনারা যদি ক্ষমতার আপনাদের দলীয় সম্পত্তিতে পরিণত করার প্রতিযোগিতায় লিপ্ত হন, দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়। মানুষের আস্থা সংকট ছিল, সেই কারণেই একটা নির্দলীয় বা আপনার এই সর্বদলীয় ব্যানারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। ফলে জনগণের আস্থা অর্জন করার রাজনীতিটা আপনারা করেন। এবং জামাতে ইসলামের আজকের যে রাজনীতি দেখেন, এই যে আপনার শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে 14 থেকে আমরা কথা বলছি, তারা বিশাল প্রোগ্রাম নিজেরা করছে। তো এখন তারা মুক্তিযুদ্ধ চেতনার রাজনীতিও করছে। ফলে আমরা তো বিশ্বাস করতে চাই আপনারা একটা স্ট্যান্ড নিয়ে থাকেন, আপনারা একটা পজিশন নেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আপনার পজিশন। কিন্তু সমস্ত পজিশনে যদি আপনারা খুঁজে পাওয়া যায়, তা আমরা কীভাবে ইয়ে করবো? যেমন জামাত ইসলামের আগের যারা নেতৃত্ব ছিলেন, হ্যাঁ, ধরেন মতিউর রহমান সাহেবের কথা বলতে পারেন, মতিউর রহমান নিজামী সাহেব বা অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, যাদেরকে হাসিনা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে এবং যেটার প্রতিবাদ আমরা করেছি, হ্যাঁ। তো সেই তাদের সময় কিন্তু এরকম অবস্থা ছিল যে আমাদের একটা মানে স্ট্যান্ড ছিল। ফলে সেই স্ট্যান্ডটা লাগবে, বিএনপির একটি স্ট্যান্ড লাগবে। বিএনপির রিয়েলি মিন করতে হবে যে তারা নিজেদের জেতার জন্য না, বাংলাদেশকে জেতানোর একটা নির্বাচনের দিকে যাচ্ছে। ফলে আগামী নির্বাচনটা আমি মনে করি বিএনপি, জামাত বা এনসিপি আপনাদের ক্ষমতায়িত হওয়ার নির্বাচন না, এটা বাংলাদেশকে জেতানোর নির্বাচন। এবং সেই জেতানোতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হলো চ্যালেঞ্জ। আপনার দলে ভোট ফালানোটা চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা নিতে হবে। এবং আপনারা যদি রিয়েলি আওয়ামী লীগ এবং তার পার্শ্ববর্তী প্রভু এদের বিরোধী হন, তার আমরা কি বলবো, মুখের কথায় আমরা এটা বিশ্বাস করি না। আপনি রিয়েলি বিরোধী হন, আপনি একটা স্ট্যাবল দেশ গঠন করেন। জি, ধন্যবাদ। আপনি যাকে স্ট্যাবল, মানুষের মর্যাদাবোধ সম্পন্ন একটা রাষ্ট্র গঠন করেন, যে রাষ্ট্রে যে কোনো মতাদর্শের মানুষের সম্মান থাকবে, মর্যাদা থাকবে, নিরাপত্তা থাকবে, তাহলেই তো আপনার এখানে যে একটা মতাদর্শ ভিত্তিক, ক্যাডার ভিত্তিক, সন্ত্রাস ভিত্তিক যে ক্ষমতা কাঠামো ছিল, যেটার কারণে আমরা সাফারার ছিলাম, সেইটার দিক থেকে মানুষ মুখ ফিরায় নেবে। রেজাউল করিম রানী, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার খলিল রহমান ভিপি ইব্রাহিম, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।